বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি সাবিনা বিনতে সালাম তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি সামগ্রিক আয় নিয়ে আলোচনা করেছিলাম এবং সামগ্রিক আয় পরিমাপের যে জাতীয় আয় পরিমাপের যে পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং তার সমস্যাগুলো বা সতর্কতামূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে সামগ্রিক ব্যয় নিয়ে আলোচনা করব। সামগ্রিক আয় নিয়ে তো আমরা আলোচনা করেছি, এর ধারাবাহিকতা এখন আসবো হচ্ছে সামগ্রিক ব্যয় নিয়ে আলোচনা করব। তো সামগ্রিক ব্যয়টা আসলে কি? একটি নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ে চূড়ান্ত অনেক দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয়ে থাকে। এর জন্য এই উৎপাদিত দ্রব্যগুলো কিভাবে হয়ে থাকে? এর জন্য ভোগকারী, তারপর হচ্ছে বিনিয়োগকারী, সরকার, এরা অর্থ ব্যয় করে। এই যে ব্যয়গুলো তারা করে, এই ব্যয়ের সমষ্টিগুলোই হচ্ছে মূলত সামগ্রিক ব্যয়। তাহলে আমরা একটু লিখে দেখাতে পারি যে সামগ্রিক ব্যয় বলতে আমরা কি বলতে পারি, যে ভোগকারীর ভোগ ব্যয় তার সাথে যোগ হচ্ছে বিনিয়োগ ব্যয় এবং তার সাথে যোগ হচ্ছে সরকারি ব্যয়। সরকারও জনগণের কল্যাণের জন্য অনেক অর্থ ব্যয় করে থাকে। তাহলে আমরা লিখতে পারি যে সরকারের ব্যয়। মূলত এই তিনটা, একে ভোগকারীর ভোগ ব্যয়কে সি দ্বারা, বিনিয়োগকারীর বিনিয়োগকে আই দ্বারা এবং সরকারি ব্যয়কে জি দ্বারা নির্দেশ করা হয়। তাহলে সামগ্রিক এগ্রিগেট এক্সপেন্ডিচার বা সামগ্রিক ব্যয়ের কথা হচ্ছে যে ভোগকারীর ভোগ ব্যয়, বিনিয়োগকারীর বিনিয়োগ ব্যয় এবং সরকারের যে জনগণের জন্য ব্যয় করে থাকে, এই তিনটি সমন্বয় মূলত আসলে বা এই তিনটির যোগফলই হচ্ছে সামগ্রিক ব্যয় বা এগ্রিগেট এক্সপেন্ডিচার। তাহলে এর মধ্যে এবং এই ব্যয়গুলোর মধ্যে সি প্লাস আই প্লাস জি এর মধ্যে হচ্ছে দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী যখন আমরা অন্য দেশে পাঠাই বা অন্য দেশে দিয়ে দিই, তো সেটাকে রপ্তানি বলা হয়। এবং অন্য দেশ থেকে যখন আমরা অর্থ ব্যয় করে তাদের পণ্য দেশে নিয়ে আসি, সেটাকে বলা হচ্ছে আমার আমদানি। তাহলে এই আমদানি হচ্ছে একটি দেশের সি প্লাস আই প্লাস জি এর মধ্যে, অর্থাৎ সামগ্রিক ব্যয়ের মধ্যে আমদানিটা যেহেতু অন্তর্ভুক্ত থাকে এবং এক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে, এবং রপ্তানিটা এক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকে না। তাই রপ্তানি থেকে যদি আমি আমদানিটা বাদ দেই, তাহলে আমার থাকতেছে হচ্ছে নিট রপ্তানি, এবং এই সামষ্টিক ব্যয়ের মধ্যে এর সাথে যুক্ত হচ্ছে নিট রপ্তানি। এই নিট রপ্তানিটা যুক্ত হচ্ছে, আরেকটা কি যুক্ত হচ্ছে, নিট রপ্তানি, যাকে আমরা এক্স মাইনাস এম দ্বারা নির্দেশ করব। এখানে এক্স হচ্ছে এক্সপোর্ট দ্বারা হচ্ছে রপ্তানি বোঝাচ্ছে এবং এম দ্বারা হচ্ছে আমদানি বোঝাচ্ছে। এটা হচ্ছে রপ্তানি এবং এম দ্বারা বোঝাচ্ছে আমার আমদানি। যেহেতু সি প্লাস আই প্লাস জি এই তিনটির মধ্যে আমদানি ব্যয়টা অন্তর্ভুক্ত থাকে, তাই আলাদা করে এটাকে যখন জাতীয় আয় আমি গণনা করব, তাই দ্বৈত গণনার অসুবিধা এড়ানোর জন্য মূলত এই আমদানিটাকে আমরা তখন মানে জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে ধরা হয় না। সেক্ষেত্রে কি করা হয়, যে এক্স মাইনাস এম বা নিট রপ্তানি, অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বিয়োগ করার পরে যে নিট রপ্তানিটা থাকে, সেটাই মূলত সামগ্রিক ব্যয়ের সাথে যুক্ত হয়। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার সামগ্রিক ব্যয়ের সংজ্ঞাটা বুঝিয়ে বলছি। সামগ্রিক ব্যয় কি? একটি নির্দিষ্ট দেশে নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট সময়ে চূড়ান্ত অনেক দ্রব্য সামগ্রী বা সেবা কর্ম একটি দেশে উৎপাদিত হয়। এখন এই উৎপাদন তো এমনি হয় না, এই উৎপাদনের জন্য আমাদের কাঁচামাল ক্রয় করতে হয়, তারপরে হচ্ছে বিনিয়োগকারী বিভিন্ন মূলধন বিনিয়োগ করতে হয়। তাহলে এখানে অনেক ধরনের ব্যয় করে কিন্তু আসলে চূড়ান্ত দ্রব্য এবং সেবা সামগ্রীটা উৎপাদন হয়ে থাকে। এখন এই ব্যয় করতে গিয়ে আমরা কি করি, ভোগকারীর ভোগ ব্যয় হয়, ভোগ করার জন্য ভোগকারী ক্রয় করার জন্য ভোগ্যপণ্য সে অর্থ ব্যয় করে, সেই ব্যয়টা তারপরে হচ্ছে বিনিয়োগকারী নতুন নতুন বিনিয়োগ করার জন্য মূলধন বিনিয়োগ করে। তারপরে আবার সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ, তারপরে হচ্ছে যুদ্ধ ব্যয় পরিচালনা এবং বিভিন্ন যে প্রতিরক্ষা দেশের নিরাপদের জন্য যে প্রতিরক্ষা বাহিনী গঠন করে তাদের পিছনে সরকারের প্রতি বছর বাজেটের বড় একটা অংশ রেখে দিতে হয় বা ব্যয় করতে হয়। সেই ব্যয়টা এবং তার সাথে যুক্ত হচ্ছে আমার নিট রপ্তানি, অর্থাৎ আমি আমদানি থেকে যদি রপ্তানি থেকে আমদানিটা বাদ দেওয়ার পরে যেই অর্থটা আমার উদ্বৃত্ত থেকে যাচ্ছে সেটা হচ্ছে আমার নিট রপ্তানি। তাহলে একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে ভোগ ব্যয়, বিনিয়োগকারীর বিনিয়োগ ব্যয়, সরকারের ব্যয় এবং নিট রপ্তানির যে উদ্বৃত্ত অংশটুকু থাকে, এই টোটালটার সমন্বয় বা আর্থিক মূল্যই হচ্ছে আমার সামগ্রিক ব্যয়। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বিষয়টা খুব বুঝে গেছো। এরপর আসি আমি যে বিনিয়োগ আসলে সামগ্রিক ব্যয়টা কয় ধরনের হয়। সামগ্রিক দুই খাত বিশিষ্ট হতে পারে, 3 খাত বিশিষ্ট হতে পারে, 4 খাত বিশিষ্ট হতে পারে। এবার আমি তোমাদেরকে 1 খাত বিশিষ্ট, 2 খাত বিশিষ্ট এবং 3 খাত 4 খাত বিশিষ্ট সামগ্রিক ব্যয় নিয়ে আলোচনা করব। দুই খাত বিশিষ্ট অর্থনীতি। যখন অর্থনীতিতে কেবল ভোগকারীর ভোগ ব্যয় এবং বিনিয়োগকারীর বিনিয়োগ ব্যয় অন্তর্ভুক্ত থাকবে, তখন সেটাকে বলা হবে আমার দুই খাত বিশিষ্ট অর্থনীতি। দুই খাত বিশিষ্ট অর্থনীতির মধ্যে আমার কি আছে, ভোগ ব্যয়কে সি দ্বারা নির্দেশ করা হয়। তারপরে হচ্ছে বিনিয়োগ ব্যয়কে আয় দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। তো দুই খাত বিশিষ্ট, অর্থাৎ দুইটা সেক্টর নিয়ে যখন কাজ করে তখন সেটাকে বলা হয় দুই খাত বিশিষ্ট অর্থনীতি। এই জন্য দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় সমন্বয়ে গঠিত। তারপরে আসি ভোক্তা আবার কি করে, ভোগ ব্যয়টা কি, ভোগ ব্যয়টা আবার দুই ধরনের হয়ে থাকে। ভোগকারী স্থায়ী পণ্যের জন্য ভোগ ব্যয় করে, সেটাকে স্থায়ী ভোগ বলা হয়। তারপরে হচ্ছে আবার যদি অস্থায়ী পণ্য বা স্বল্পস্থায়ী পণ্য, যেমন দুধ, ডিম, চাল, এগুলো তো আমাদের খেলেই খুব দ্রুত শেষ হয়ে যায়, তাহলে এগুলো হচ্ছে আমাদের অস্থায়ী ভোগ্যপণ্য। এবং স্থায়ী ভোগ্যপণ্য হচ্ছে আমরা টিভি, ফ্রিজ, আলমারি বা মূল্যবান অলংকার, এই সমস্ত জিনিস যখন ক্রয় করি তখন আমরা কি করি, স্থায়ী পণ্যের জন্য, যেহেতু এগুলোর স্থায়িত্ব অনেক বেশি, সেহেতু এগুলো স্থায়ী পণ্য কেনার জন্য এই ব্যয়টুকু আমরা করে থাকি। তাহলে ভোগ ব্যয় কয় ধরনের হতে পারে, দুই ধরনের, স্থায়ী এবং অস্থায়ী ব্যয়। অস্থায়ী। স্থায়ীতে হচ্ছে আমার টিভি, ফ্রিজ, অস্থায়ীতে হচ্ছে চাল, ডাল,
এই সমস্ত জিনিস। তারপরে আসি বিনিয়োগ ব্যয়। বিনিয়োগ ব্যয়ের মধ্যে কি করে? বিনিয়োগ ব্যয়টা হচ্ছে কোনো আমরা সাধারণত বুঝে থাকি যে কোনো নতুন দ্রব্য সামগ্রী উৎপাদন বা নতুন নতুন ব্যবসা বাণিজ্য যখন আমরা চালু করি তখন বিভিন্ন ধরনের কাঁচামাল, যন্ত্রপাতি এই সমস্ত জিনিসপত্র আমাদের কিনতে হয় এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তো এখন এই অর্থ ব্যয় করাটাকে আমরা সাধারণত কি বলতেছি? যে আমরা বিনিয়োগ করতেছি, নতুন জিনিস কেনার পরে বিনিয়োগ করতেছি। কিন্তু অর্থনীতিতে বিনিয়োগ শব্দটা একটু ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। অর্থনীতিতে বিনিয়োগ বলতে বোঝায় যে পূর্বে অবস্থিত বা আগে থেকে আছে এরকম মূলধন সামগ্রী এবং তার সাথে যুক্ত নতুন যে মূলধন সামগ্রী আছে তাদের টোটাল যে আর্থিক মূল্যটা সেটাই হচ্ছে বিনিয়োগ ব্যয়। তাহলে বিনিয়োগ ব্যয় বলতে আমরা বুঝতেছি যে পুরাতন বা আগে থেকে আছে পুরাতন মূলধন দ্রব্য তার সাথে কি যুক্ত হচ্ছে? নতুন বিনিয়োগকৃত মূলধন দ্রব্য। নতুন বিনিয়োগকৃত মূলধন দ্রব্য এই দুটোর সমন্বয়ে আমার হচ্ছে বিনিয়োগ ব্যয় তৈরি হচ্ছে। তাহলে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা পেলাম যে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় সমন্বয়ে দুই খাত বিশিষ্ট অর্থনীতি হয়ে থাকে। এরপর আসি আমরা তিন খাত বিশিষ্ট অর্থনীতি বলতে কি বোঝায়। তিন খাত বিশিষ্ট অর্থনীতি বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা, করোনার এই পরিস্থিতিতে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বারবার হাত ধোয়ার কথা বলা হয়েছে সেটা করবে এবং সামাজিক দূরত্ব মেনে চলবে। এখন আমরা আসি তিন খাত বিশিষ্ট, 3 সেক্টর ইকোনমি বা তিন খাত বিশিষ্ট অর্থনীতি। তিন খাত বিশিষ্ট অর্থনীতি হচ্ছে আমার দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে আমরা কি পেয়েছিলাম? ভোগ ব্যয় পেয়েছিলাম, বিনিয়োগ ব্যয় পেয়েছিলাম। এখন তার সাথে যদি আমি সরকারি ব্যয়টাকে, কারণ সরকার জনগণের জন্য আসলে কাজ করে, জনগণের উন্নয়নের জন্য কাজ করে, তাকে অনেক বিনিয়োগ করতে হয়। বাজেটে আমরা প্রতি বছর যখন আমাদের বাজেট পেশ করা হয় তখন আমরা দেখি যে সরকার প্রথমে আগে ব্যয়ের খাতগুলো নির্ধারণ করে এবং এই ব্যয়ের খাতের নির্ধারণের পরে হচ্ছে সে আয়ের খাতটুকু নির্ধারণ করে এবং আয়টা সরকারের ব্যয়ের থেকে অনেক কম হয়ে থাকে এবং এই জন্য প্রত্যেক বছর কি হয়, ব্যয়ের থেকে যেহেতু আয়টা কম হয়ে থাকে এই জন্য প্রতিটা বছর আমাদের বাজেটে উদ্বৃত্ত থাকে না, বরং ঘাটতি দেখা দেয়। এই জন্য বাংলাদেশের বাজেটকে বলা হয় ঘাটতি বাজেট, যেহেতু আমাদের আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা বেশি। তাহলে তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ছিল হচ্ছে ভোগ ব্যয়, তার সাথে বিনিয়োগ ব্যয় এবং তার সাথে সরকারের যে অবদান বা সরকার যে জনগণের জন্য যে অর্থ ব্যয় করে থাকে সেই সরকারি ব্যয়। শিক্ষার্থীরা, আমরা আগেই জানি যে ভোগ ব্যয়কে সি দ্বারা, বিনিয়োগ ব্যয়কে আই দ্বারা এবং সরকারি ব্যয়কে যেহেতু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার তাই জি দ্বারা নির্দেশ করা হয় এবং 1, 2, 3 এই তিনটা সেক্টর নিয়ে কাজ করে বলে এটাকে 3 সেক্টর ইকোনমি বা তিন খাত বিশিষ্ট অর্থনীতি বলা হয়ে থাকে। তা আমরা তো আগে থেকেই ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং জানলাম। তারপরে এখন আমরা নতুন করে জানলাম হচ্ছে সরকারি ব্যয় সম্পর্কে। এখন আসি চার খাত বিশিষ্ট অর্থনীতি। চার খাত বিশিষ্ট অর্থনীতি কাকে বলতে কি বুঝি আসলে? চার খাত বিশিষ্ট অর্থনীতি বা 4 সেক্টর ইকোনমি। চার খাত বিশিষ্ট আমরা দুই খাত বিশিষ্টতে পেয়েছি ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়
বিনিয়োগ ব্যয়। 3 খাতে পেয়েছি, 3 সেক্টর ইকোনমিতে পেয়েছি সরকারি ব্যয়, সরকারি ব্যয়। তার সাথে যদি আমি যুক্ত করি খোলা বাজার অর্থনীতিতে এক্সপোর্ট এবং ইম্পোর্ট বা আমদানি রপ্তানি, আমদানি রপ্তানিটিকে যদি আমি যুক্ত করি তাহলে কি হবে আমার, যে এটা 4th সেক্টর ইকোনমি হয়ে যাবে, 4th সেক্টর ইকোনমি। তাহলে এখানে আমি আমদানি রপ্তানি বা কে এক্স মাইনাস এম দ্বারা, এটা হচ্ছে আমার নিট রপ্তানি, নিট রপ্তানি, এটার নাম হচ্ছে নিট রপ্তানি, নিট রপ্তানি। এটা কিভাবে বের করব, আমদানি থেকে রপ্তানি থেকে, রপ্তানি থেকে আমি যখন আমদানি বাদ দিব তখন আমার যে উদ্বৃত্ত অংশটুকু থাকবে সেটাই হচ্ছে আমার কি, নিট রপ্তানি বা এক্স মাইনাস এম, এক্স মাইনাস এম। তাহলে এখানে খাত কয়টি হলো, ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয় এবং নিট রপ্তানি। 1টা 2টো 3টা 4টা, এই জন্য এটাকে বলা হয় 4th সেক্টর ইকোনমি বা 4 খাত বিশিষ্ট অর্থনীতি। যেহেতু ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়ের মধ্যে এমটা অর্থাৎ আমদানিটা সংযুক্ত থাকে, তাই দ্বৈত গণনা এড়ানোর জন্য, দ্বৈত গণনার বা 2বার গণনার যে সমস্যাটুকু হয়ে থাকে জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে, সেই সমস্যাটুকু এড়ানোর জন্য এই ক্ষেত্রে আমদানিটা বা এমটা বাদ রাখা হয়। এবং এখানে এক্স মাইনাস এম অর্থাৎ রপ্তানি থেকে আমার আমদানিটা বাদ দেওয়ার পরে যেটা থাকে উদ্বৃত্ত, সেটা হচ্ছে আমার নিট রপ্তানি, এই নিট রপ্তানিটা এখানে যুক্ত করা হয়। তাহলে শিক্ষার্থীরা, আমার মনে হয় আমি তোমাদেরকে 2 খাত বিশিষ্ট, 3 খাত বিশিষ্ট এবং 4 খাত বিশিষ্ট অর্থনীতি সম্পর্কে ধারণাটা বোঝাতে পেরেছি। এখন আসি ভোগ ব্যয় এবং ভোগ ব্যয় সম্পর্কিত কিছু রেখা নিয়ে আলোচনা করব। ভোগ ব্যয় সম্পর্কিত কিছু রেখা নিয়ে আলোচনা করব। ভোগ ব্যয়, ভোগ ব্যয়, ভোগ ব্যয়, ভোগ ব্যয় আসলে কি? ভোগ করলে তো কোনো জিনিস শেষ হয়ে যায়, কোনো জিনিস শেষ হয়ে যায়, বা ভোগের জন্য আমরা জনগণ কি করি বা ভোক্তারা কি করি, আমরা বিভিন্ন ধরনের অর্থ ব্যয় করি। এই জন্য আসলে বলা হয় যে ভোগের নিমিত্তে যে ব্যয় করা হয় সেটাই হচ্ছে ভোগ ব্যয়। তাহলে আমরা কি বলতে পারি, ভোগের নিমিত্তে, ভোগের নিমিত্তে, নিমিত্তে যে ব্যয় করা হয় তাই ভোগ ব্যয়। খুবই সহজ, ভোগ করার জন্য যে অর্থ ব্যয় করি সেটাই হচ্ছে আমাদের ভোগ ব্যয়। তাহলে এই ভোগটা আবার কিসের সাথে সম্পর্কিত? এই ভোগ হচ্ছে আমাদের আয়ের সাথে সম্পর্কিত। আমাদের যদি আয় না থাকে তাহলে আমরা ভোগ করব কি করে, ভোগ করব কি করে, বা ভোগ করলাম কিন্তু ভোগের জন্য তো আমরা অর্থ ব্যয় করতে পারবো না। তাই ভোগটা কিসের সাথে সম্পর্কিত? আয়ের সাথে সম্পর্কিত। তাহলে আয় যদি বাড়ে, আয় যদি বাড়ে তাহলে কি হবে, ভোগও বাড়বে, এবং আয় যদি কমে যায় অটোমেটিকলি ভোগটা আমার কমে যাবে। তাহলে আয়ের সাথে ভোগের কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। এই জন্য ভোগ রেখা সবসময় ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। আমি যদি চিত্রর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে আরেকটা হচ্ছে এই ভোগ ব্যয় আবার হচ্ছে 2 ধরনের। ভোগ ব্যয় হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। ভোগ ব্যয়টা কয় ধরনের? 2 ধরনের। এক হচ্ছে স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত মানে হচ্ছে নিজে ভোগ করা। স্বয়ং মানে তো নিজে, আমি নিজে যেটা ভোগ করি সেটাই হচ্ছে কি স্বয়ংভূত ভোগ। বা আয় হোক, আয়ের উপর ডিপেন্ডেন্ট যে ভোগটা হয় না সেটাই হচ্ছে স্বয়ংভূত ভোগ। বা আয় হোক বা না হোক আমাকে যেই ভোগটা করতেই হবে, মানুষ হিসাবে যেই ভোগটা আমার প্রয়োজন, যেটা আমাকে করতেই হবে, যেটার সাথে আয়ের কোনো সম্পর্ক নেই, সেটাই হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগ, স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগকে ছোট হাতের CA দ্বারা
নির্দেশ করা হয়। ছোট হাতের কি দ্বারা? CA দ্বারা নির্দেশ করা হয়। তোমরা শিক্ষার্থীরা এই যে সাংকেতিক চিহ্নগুলো এবং কন্টেক্সন ফর্মগুলো যে আছে এগুলো অবশ্যই খুব ভালো করে নোট করবে যখন তোমরা পড়বা, কারণ এই সংক্ষিপ্ত নোটগুলো দিয়েই কিন্তু তোমাদের চিত্রগুলো সংজ্ঞায়িত করতে হবে এবং চিত্রগুলো নির্দেশ করতে হবে। যদি তোমরা এই বিষয়টুকু না জানো তাহলে হঠাৎ করে যখন তোমরা চিত্রের মধ্যে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো তোমরা দেখবে বা এই নামগুলো তোমরা দেখবে তখন কিন্তু তোমরা চিত্রও বুঝতে পারবা না এবং প্রশ্নের অ্যান্সারও তোমরা দিতে পারবা না। তাই আমি বারবার বলছি এই খুঁটিনাটি জিনিসগুলো তোমরা খুবই মনোযোগ সহকারে নোট করবে। বারবার যদি তোমরা এগুলো পড়ো আমি আশা করি যে এগুলো খুবই সহজ জিনিস এবং তোমাদের আয়ত্তে সেটা চলে যাবে। একটা হচ্ছে আমার স্বয়ংভূত ভোগ, আরেকটা হচ্ছে আমার প্ররোচিত ভোগ। প্ররোচিত ভোগ কোনটা? প্ররোচিত ভোগ আমি লিখে নিই, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্ররোচিত ভোগ, প্ররোচিত ভোগকে CI দ্বারা নির্দেশ করা হয়, UI দ্বারা নির্দেশ করা হয়। প্ররোচিত ভোগকে Y দ্বারা নির্দেশ করা হয়। তাহলে প্রয়োজিত ভোগ হচ্ছে যে ভোগ ব্যয়টা আয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে এবং আয় কমলে ভোগ ব্যয় কমে। এই আয়ের উপর যে নির্ভরশীলতা এটাই হচ্ছে আমার প্রয়োজিত ভোগ। প্রয়োজিত ভোগ আর এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, আয় হোক বা না হোক সেটা আমাকে বহন করতে হয়, বহন করতে হয়। এখন আমি চিত্রের মাধ্যমে যদি তোমাদের দেখিয়ে দেই, স্বয়ংভূত ভোগ যেহেতু আয়ের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ আয় হোক বা না হোক এটা আমাকে বহন করতে হবে। ভোগ চিত্র আঁকার সময় আমরা লম্ব অক্ষে দিব হচ্ছে C এবং ভূমি অক্ষে দিব হচ্ছে Y। এই C কথাটার অর্থ হচ্ছে ভোগ ব্যয়, ভোগ, এবং Y কথাটার অর্থ হচ্ছে আমার আয়। তাহলে ভোগ রেখায় সবসময় কি করতে হয়? লম্ব অক্ষে ভোগ C দ্বারা নির্দেশ করতে হয় এবং ভূমি অক্ষে Y দ্বারা নির্দেশ করতে হয়। যেহেতু আয়ের সাথে স্বয়ংভূত ভোগের কোনো রিলেশন নাই বা সম্পর্ক নাই, সেই জন্য স্বয়ংভূত ভোগ কি হয়? ভূমি অক্ষে সমান্তরাল হয়ে থাকে, তাহলে স্বয়ংভূত হয়ে থাকে, অর্থাৎ আয় স্বয়ংভূত ভোগ হয়ে থাকে। তাহলে আমি এখানে C দ্বারা নির্দেশ করি, C দ্বারা নির্দেশ করতেছি। তারপরে হচ্ছে চিত্র, এটার নাম দিলাম স্বয়ংভূত ভোগ। চিত্র হচ্ছে স্বয়ংভূত ভোগ। তারপরে প্রয়োজিত ভোগ, প্রয়োজিত ভোগের চিত্রটা একটু দেখিয়ে দিচ্ছিলাম আমাদেরকে। চিত্রের লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ ভোগ চিত্রের একই হবে, ভোগ চিত্রের একই হবে, C এবং Y। CY দিলাম। এবার প্রয়োজিত 45 ডিগ্রি রেখা আঁকবো, কারণ এটা হচ্ছে একটা 1 সমকোণ বা 90 ডিগ্রি, 90 এর অর্ধেক করলে হচ্ছে আমার 45 ডিগ্রি। 45 ডিগ্রি রেখা মূল বিন্দু দ্বারা দুটোকে মাঝামাঝি ঠিক মূল বিন্দু দ্বারা নির্দেশ করা হয়। এটা হচ্ছে আমার 45 ডিগ্রি রেখা, 45 ডিগ্রি রেখা। এবং প্রয়োজিত ভোগ সবসময় 45 ডিগ্রি রেখার নিচে অবস্থান করে। প্রয়োজিত ভোগ কি করে? 45 ডিগ্রি রেখার নিচে অবস্থান করে। এটা হচ্ছে আমার BY, প্রয়োজিত ভোগ, নাম দিলাম আমি BY, এবং এটা হচ্ছে 45 ডিগ্রি রেখা এবং এটা হচ্ছে প্রয়োজিত ভোগ রেখা। 45 রেখা, একটা কোশ্চেন আসে যে 45 ডিগ্রি রেখা বলতে কি বুঝো, বা শূন্য সঞ্চয় রেখা বলতে কি বুঝো? এই 45 ডিগ্রি রেখা বলতে বোঝায় যে 45 ডিগ্রি রেখা এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে, যে রেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুতে কি হয়? যে রেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুতে
প্রতিটি বিন্দুতে আয় এবং ব্যয় কী করে সমান দেখায় এই জন্য একে শূন্য সঞ্চয় রেখা। অর্থাৎ আয় আর ব্যয় যদি আমার সমানই হয় তাহলে তো এখানে আমার সঞ্চয় থাকতেছে না। আয় থেকে যদি আমি ব্যয়টা বাদ দিয়ে দিই তাহলে তো আমার সঞ্চয়টা কী হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু আয় থেকে ব্যয় বাদ দিলে আয় থেকে ব্যয় বাদ দিলে আমি ধরলাম এটা 10 টাকা, এটাও 10 টাকা, আমার ব্যয়ও 10 টাকা, তাহলে আমার কি থাকতেছে, 0 টাকা। এই জন্য 45 ডিগ্রি রেখাকে বলা হয় শূন্য সঞ্চয়। তারপর আসি মোট ভোগ রেখা কাকে বলে। মোট ভোগ রেখা কাকে বলে? এই যে 45 স্বয়ংভূত ভোগ রেখা এবং প্রয়োজিত ভোগ রেখা এই দুটো সমন্বয় হচ্ছে আমার মোট ভোগ ব্যয় রেখা পাওয়া যায়। তাহলে আমি শিক্ষার্থীরা একটু এঁকে নেই। প্রয়োজিত ভোগ তো আমার আঁকাই আছে, আমি এখন স্বয়ংভূত ভোগটা একটু এঁকে নিচ্ছি। এই যে প্রয়োজিত ভোগ এবং স্বয়ংভূত ভোগের যে মাত্রাটুকু, এটাই হচ্ছে আমার ভোগ ব্যয় রেখা। এই দুটোর মিলিত হচ্ছে ভোগ ব্যয় রেখা। এটা হচ্ছে আমার ভোগ ব্যয় রেখা। CA প্লাস BY এটা মিলে আমার কি হচ্ছে, ভোগ ব্যয় রেখা হচ্ছে। এটাই হচ্ছে আমার ভোগ ব্যয় রেখা, অর্থাৎ C সমান সমান CA প্লাস BY। এই যে স্বয়ংভূত রেখা এবং এই প্রয়োজিত রেখা, এই স্বয়ংভূত ভোগ রেখা এবং প্রয়োজিত ভোগ ব্যয় রেখা, এই দুটো সমন্বয়ে আমার কি হচ্ছে, মোট ভোগ ব্যয় রেখা আঁকা যাচ্ছে, মোট ভোগ ব্যয় রেখা হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করলাম সামগ্রিক ব্যয়ের যে খাতগুলো, সেই খাতগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে হচ্ছে ভোগ ব্যয়ের মধ্যে যে দুটো ভাগ, স্বয়ংভূত ভোগ, প্রয়োজিত ভোগ, এবং এই দুটো মিলিত হচ্ছে কি, ভোগ ব্যয় রেখা। তাহলে এই দুটো এবং আঁকা অবশ্যই প্র্যাকটিস করবে এবং করবে। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে বিনিয়োগ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় অবস্থান করো আর ক্লাসগুলো ফলো করবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।